আফরিন বেগম একেবারে রাজনীতিতে একেবারে নতুন নাম, নতুন মুখ। বিরোধীরা প্রশ্ন তুলছেন যে রাজনীতিতে অভিজ্ঞতার দরকার, নতুন মুখ নিয়ে পথে নামলে হবে না, কোনোভাবে কাজ চলবে না, কি বলবেন? তৃণমূল আর বিজেপিটা মিলেমিশে একাকার হয়ে গেছে। আজকে দেখবেন এই দলে তো কালকে অন্য দলে। মমতা ব্যানার্জি তো বলেই দিয়েছেন যে উনি পুরনো আরএসএসদেরকে নাকি শ্রদ্ধা করেন। বামপন্থীরা শূন্য হওয়া সত্ত্বেও এই তৃণমূল আর বিজেপির মাথার ব্যথার কারণ সেই বামপন্থীরাই। মিডিয়াতে থেকে শুরু করে তাদের প্রত্যেকটা বাইরে শুধু বামপন্থীদের আলোচনাই হয় এবং বামপন্থীদেরকে আসলে তারা ভয় পায় যে ঘৃণার রাজনীতি বিজেপি সরকার করার চেষ্টা করছে। সেই ঘৃণার রাজনীতির বিরুদ্ধেও একসাথে লড়াই করতে হবে। আমাদের সরকারি স্কুলগুলোকে যেভাবে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রীয় সরকার যা করছে, আমাদের রাজ্য সরকারও তাই করছে। কেন্দ্রে 70,000-এর কাছাকাছি সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে তো গরিব ঘরের ছেলেমেয়েরা কোথায় গিয়ে পড়াশোনা করবে সেটা নিশ্চয়তা নেই। প্রাইভেট স্কুল গজিয়ে উঠছে, টাকা দিয়ে শিক্ষা কিনতে হচ্ছে, চাকরি হচ্ছে না, দুর্নীতি হচ্ছে এবং যেখানেই দেখি আমরা দুর্নীতি। একদম 100% ভরসা রাখছি, মানুষ যেহেতু আমাদের ওপর আস্থা ফেরাচ্ছেন, আমার দলের ওপর আস্থা ফেরাচ্ছেন, মানুষ যেহেতু পাশে রয়েছেন, তাদের জনসমর্থন পাশে রয়েছে, তাদের আশীর্বাদ পাশে রয়েছে, ফলত 100% ভরসা রাখছি যে 4 তারিখ অবশ্যই লাল আবির উড়বে। এই যে বাবুল সুপ্রিয়র মতো একজন মানুষ যে দাঙ্গায় সরাসরি উস্কানি দিয়েছিল, ইমামের ছেলের রক্ত যার হাতে লাগা রয়েছে, তাকে বালিগঞ্জের মানুষ যখন রিজেক্ট করতে পেরেছে, মানুষ তাকে সত্যিই পছন্দ করেনি। বাবুল সুপ্রিয়র কথায় যদি আমি দেখি, আমাদের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে বাবুল সুপ্রিয়কে দাঁড় করানো হয়েছিল এবং তার পরবর্তীকালে মানুষ তার বিরুদ্ধে যথেষ্ট ভোট দিয়েছিলেন, যার জন্য তৃণমূল এবারে সাহস পায়নি বাবুল সুপ্রিয়কে দাঁড় করাতে, কারণ বাবুল সুপ্রিয় এখনও বিজেপি মানুষের কাছে। প্রায় হচ্ছে 22% গোটা কেন্দ্রীয় সরকারের যে জব, যে চাকরির জায়গা, সেখানে 22% প্রায় সিট হচ্ছে ফাঁকা। বিভিন্ন জায়গায় ফাঁকা সিট থাকা সত্ত্বেও সেই সমস্ত জায়গায় কাজ করা হচ্ছে না, নিয়োগ করা হচ্ছে না। ফলত সেইগুলোর বিরুদ্ধে যেমন আমি আওয়াজ তুলতে চাই। সাধারণ মানুষ সত্যি প্রচণ্ড ভালোবাসা দিচ্ছেন এবং অনেক বেশি পাশে দাঁড়াচ্ছেন। একেবারে প্রথমবার রাজনীতিতে লড়াই, দেখুন, মানুষের কাছ থেকে তো বিপুল জনসমর্থন পাচ্ছি, তাদের আশ্বাস পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, ভরসা পাচ্ছি, ফলত সেইটা নিয়ে আমি লড়াই করছি। যে নতুন যে যুব ভোটার রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? এই যে আপনি মানে সিপিআইএম একেবারে এই বিধানসভা কেন্দ্র থেকে প্রথমে তো বেশ ভালোই রেসপন্স ছিল, এখন তো একেবারে সেরকম কিছু। যুব সমাজের ক্ষেত্রে অবশ্যই আমাদের যদি গোটা রাজ্যের নিরিখে দেখি, আমাদের যদি গোটা ভারতবর্ষের নিরিখে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের সর্বোচ্চ বেকারত্ব, আমাদের ভারতবর্ষে এই গত 45 বছরে এটা সর্বোচ্চ বেকারত্ব। প্রায় হচ্ছে 22% গোটা কেন্দ্রীয় সরকারের যে জব, যে চাকরির জায়গা, সেখানে 22% প্রায় সিট হচ্ছে ফাঁকা। ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের এই পশ্চিমবাংলার চিত্রটা খুব একটা ভালো নয়। মানে আমাদের কর্পোরেশনের বিভিন্ন জায়গায় হচ্ছে সিট ফাঁকা রয়েছে, কেন্দ্রীয় রেলের বিভিন্ন জায়গায় হচ্ছে সিট ফাঁকা রয়েছে, কারণ সেখানে আমরা দেখতে পাচ্ছি কীভাবে এর আগে রেল দুর্ঘটনার ঘটনা বেড়ে গিয়েছিল, কারণ একজনই কর্মীকে কাজ চালিয়ে যেতে হচ্ছে। ফলত বিভিন্ন জায়গায় ফাঁকা সিট থাকা সত্ত্বেও সেই সমস্ত জায়গায় কাজ করা হচ্ছে না, নিয়োগ করা হচ্ছে না। ফলত সেইগুলোর বিরুদ্ধে যেমন আমি আওয়াজ তুলতে চাই এবং আমার দল আওয়াজ তুলছে, ঠিক একই রকমভাবে এই যে স্কুলগুলো, আমাদের সরকারি স্কুলগুলোকে যেভাবে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রীয় সরকার যা করছে, আমাদের রাজ্য সরকারও তাই করছে। কেন্দ্রে 70,000-এর কাছাকাছি সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এই রাজ্যে 7,500-এর মতো, প্রায় 8,000-এর কাছাকাছি সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে তো গরিব ঘরের ছেলেমেয়েরা কোথায় গিয়ে পড়াশোনা করবে সেটা নিশ্চয়তা নেই। প্রাইভেট স্কুল গজিয়ে উঠছে, টাকা দিয়ে শিক্ষা কিনতে হচ্ছে, চাকরি হচ্ছে না, দুর্নীতি হচ্ছে। 26,000 মানুষ, মানে আমরা দেখতে পেয়েছি কিভাবে তাদের চাকরি গেছে এবং তাদের আবার হচ্ছে যে তারা পরীক্ষায় বসতে হয়েছে তাদেরকে। এবং যেখানেই দেখি আমরা দুর্নীতি, একের পর এক দুর্নীতির কারণে মানে এই সরকারের মানে এতগুলো কেস পেন্ডিং রয়েছে যে মানুষ হয় চাকরির পরীক্ষা হলেও সেখানে দুর্নীতির কারণে নিয়োগ হয় না, নিয়োগ হলে সেটার চাকরি বাতিল হয়ে যাচ্ছে। ফলত যুব সমাজ থেকে শুরু করে আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষজনদেরকে এইটাই বার্তা যে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। এবং যেভাবে নিত্যদিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, শাকসবজির দাম বাড়ছে, রান্নার গ্যাসের দাম বাড়ছে, বাইরে যুদ্ধ লাগলে আপনার রান্নাঘরে টান পড়ছে। ফলত সেইটার বিরুদ্ধেও আওয়াজ তোলার প্রয়োজনীয়তা আছে। সাধারণ মানুষ যাতে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, সেইটার জন্য আমাদের লড়াই, সেটার জন্য লড়াই করতে চাই। ফলত কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, সুস্বাস্থ্যর দাবিতে, সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোর বেহাল দশা, সরকারি হাসপাতালগুলোর বেহাল অবস্থা, সেই সমস্ত কিছুর দাবিতে আমরা লড়াই করছি, আমার দল লড়াই করছে এবং মানুষকে সঙ্গে নিয়েই সেই লড়াইটা করতে চাই।
আফরিন বেগম একেবারে রাজনীতিতে একেবারে নতুন নাম, নতুন মুখ। বিরোধীরা প্রশ্ন তুলছেন যে রাজনীতিতে অভিজ্ঞতার দরকার, নতুন মুখ নিয়ে পথে নামলে হবে না, কোনোভাবে কাজ চলবে না, কি বলবেন? দেখুন, আমি এর আগে ছাত্র রাজনীতি করেছি, তখন নিজে ছাত্র ছিলাম, নিজেদের সমস্যা সেই মুহূর্তে দাঁড়িয়ে যা ছিল সেগুলো নিয়ে লড়াই আন্দোলন করেছি, সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছি। এবং তারপরে হচ্ছে দীর্ঘদিন হচ্ছে যে আমি এখন স্কলার, ফলত আমি এখন স্কলারদের দাবি দাওয়া নিয়ে আমাদের কাজকর্ম করি, ফলত লড়াই আন্দোলনের ময়দান থেকেই আমি উঠে এসেছি। এমন নয় যে আমার কোনো অভিজ্ঞতা নাই। ফলত যদি আমি আমাদের রাজ্যের যে বড় বড় নেতৃত্বরা আছে বিভিন্ন দলের, তারা বেশিরভাগটাই হচ্ছে যে ছাত্র রাজনীতি করে, ছাত্র আন্দোলন করেই উঠে এসেছেন। এইরকম বহুজনকে পাওয়া যায় যারা হচ্ছে যে কারোর দাদা দিদি ভাইপো হওয়ার জন্য হচ্ছে যে তারা হচ্ছে যে হঠাৎ করে একটা পোস্ট পেয়ে যায় বা তাদেরকে হঠাৎ করে ভোটে দাঁড় করিয়ে দেওয়া হয়। বাট আমাদের দলে আমরা ছোট থেকে বিভিন্ন কাজকর্মের মাধ্যমে এসএফআই করে, ডিওয়াইএফআই করে, লড়াই আন্দোলনের মঞ্চ থেকেই আমরা উঠে আসি, আন্দোলন থেকেই, পথ থেকেই আমরা উঠে আসি। ফলত সেখানে দাঁড়িয়ে অভিজ্ঞতা সেখান থেকেই আমি পেয়েছি। এবং আমার প্লাস পয়েন্ট হলো আমার মতাদর্শ। আমার দল যে মতাদর্শের কথা বলে, মানুষের পক্ষের রাজনীতির কথা বলে, সেই রাজনীতি নিয়ে আমি লড়াই করতে নেমেছি। একেবারে এই যে মাঠে নেমে মানুষের সঙ্গে কানেকশন তৈরি করছেন, সবার সাথে কথা বলছেন, প্রচার কতটা কাজে লাগছে? সাধারণ মানুষের থেকে কি আশা পাচ্ছেন? দেখুন, সাধারণ মানুষ সত্যি প্রচণ্ড ভালোবাসা দিচ্ছেন এবং অনেক বেশি পাশে দাঁড়াচ্ছেন এবং তারা লাল ঝান্ডায় আস্থা ফেরাচ্ছেন। সাধারণ মানুষ তাদের যে দাবি দাবার কথা বলছেন, এই বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র যদি আমি দেখি, এখানেই আমি বড় হয়েছি, ছোট থেকে বড় হয়েছি, এখানেই জন্মগ্রহণ করেছি। ফলত এইটা আমার কাছে খুব নতুন সমস্যা নয়। আবার সেই মানুষগুলোর দাবি দেওয়ার সাথে আমার পরিবারের সমস্ত কিছু সমস্যা মিলে যায়। ফলত সেইগুলোকে নিয়ে কাজ করতে চাই এবং সেইগুলো নিয়েই আন্দোলন করছি। সেইগুলো যে সমাধান সম্ভব, সেগুলো কেন এতদিন সমাধান করা হচ্ছে না, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। মানুষের প্রচণ্ড আশ্বাস পাচ্ছি, তারা আমার পাশে রয়েছে এবং তারা একই সাথে লাল ঝান্ডায় আস্থা ফেরাচ্ছে। ফলত বাংলা বদলের লড়াই শুরু হয়ে গেছে। মানুষ বাংলা বদলের লড়াইয়ে পার্টিসিপেট করছে, সামিল হয়ে গেছে এবং বালিগঞ্জ বাঁচানোর লড়াইও বালিগঞ্জের মানুষ শুরু করে দিয়েছে। তাহলে কতটা ভরসা রাখছেন যে সামনে নির্বাচনের ফলাফলের ওপর? একদম 100% ভরসা রাখছি। মানুষ যেহেতু আমাদের ওপর আস্থা ফেরাচ্ছেন, আমার দলের ওপর আস্থা ফেরাচ্ছেন, মানুষ যেহেতু পাশে রয়েছেন, তাদের জনসমর্থন পাশে রয়েছে, তাদের আশীর্বাদ পাশে রয়েছে। ফলত 100% ভরসা রাখছি যে 4 তারিখ অবশ্যই লাল আবির উড়বে এবং লাল ঝান্ডার উড়বে এবং সেইটা নিয়েই আমরা লড়ে যাব। যেভাবে লড়াই আন্দোলনের ময়দান রয়েছি, মানুষজন আমাদের পাশে আছেন। দুর্নীতি থেকে বাঁচার জন্য লাল ঝান্ডাকে আবার ফিরিয়ে আনতে হবে। দুর্নীতি কি একেবারে মানে যে পরিমাণে চলছে তা থেকে লাল ঝান্ডা দিয়ে কি ফেরানো সম্ভব হবে? শুধু দুর্নীতি নয়, এই দুর্নীতির সাথে মিলিয়ে রয়েছে হচ্ছে সাম্প্রদায়িক হানাহানি, যে ঘৃণার রাজনীতি বিজেপি সরকার করার চেষ্টা করছে। সেই ঘৃণার রাজনীতির বিরুদ্ধেও একসাথে লড়াই করতে হবে। তৃণমূল আর বিজেপিটা মিলেমিশে একাকার হয়ে গেছে। আজকে দেখবেন এই দলে তো কালকে অন্য দলে। বাবুল সুপ্রিয়র কথায় যদি আমি দেখি, আমাদের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে বাবুল সুপ্রিয়কে দাঁড় করানো হয়েছিল এবং তার পরবর্তীকালে মানুষ তার বিরুদ্ধে যথেষ্ট ভোট দিয়েছিলেন, যার জন্য তৃণমূল এবারে সাহস পায়নি বাবুল সুপ্রিয়কে দাঁড় করাতে, কারণ বাবুল সুপ্রিয় এখনও বিজেপি মানুষের কাছে। ফলত তাকে পাঠিয়ে দিয়েছে অন্য জায়গায় এবং বাবুল সুপ্রিয়কে দাঁড় করানোর সাহস পায়নি। ফলত সেখান থেকে দাঁড়িয়ে এই যে বাবুল সুপ্রিয়র মতো একজন মানুষ যে দাঙ্গায় সরাসরি উস্কানি দিয়েছিল, ইমামের ছেলের রক্ত যার হাতে লাগা রয়েছে, তাকে বালিগঞ্জের মানুষ যখন রিজেক্ট করতে পেরেছে, মানুষ তাকে সত্যিই পছন্দ করেনি। কিন্তু তৃণমূলের রিগিং জমানায় ফলত আমরা বুঝতে পারি যে কিভাবে বহু জায়গায় ভোট লুট হয়। ফলত সেইগুলোর কারণে হয়তো পুরোটা আটকানো সম্ভব হয়নি, কিন্তু এইবারে মানুষ দেখেছে যে তৃণমূল তাদের প্রার্থী বদল করে দিয়েছে। ঠিক একই রকমভাবে এই ঘৃণার রাজনীতি ছড়ানোর জন্য আমাদের পশ্চিমবাংলায় আমরা দেখেছি যে বিজেপি আরএসএস কীভাবে একসাথে চালনা করছে। মমতা ব্যানার্জি তো বলেই দিয়েছেন যে উনি পুরনো আরএসএসদেরকে নাকি শ্রদ্ধা করেন এবং আরজি করের ইনসিডেন্টের সময় থেকে শুরু করে সমস্ত জায়গায় মোহন ভাগবতের কমেন্ট আমরা দেখেছি মমতা ব্যানার্জির পক্ষে কীভাবে যাচ্ছে। এবং একই রকমভাবে এসআইআর করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার এসআইআর মানুষের ওপর চাপিয়ে দিয়ে তাদের যে অধিকার, ভোট দেওয়ার অধিকার, মতামত দেওয়ার অধিকার, সেটাও কেড়ে নিচ্ছে। এবং শুধুমাত্র এসআইআর ভোটার তালিকা সংশোধন করার জন্য করা হচ্ছে না, এসআইআরকে কোনোভাবে নাগরিকত্বের সাথে জুড়ে দেওয়া হয়েছে। যে ভোট দিতে পারবে না, যে প্রমাণ করতে পারছে না বা ওনারা প্রমাণ করতে পারছে না যে ভোট দেবে না, সে নাকি এরপর থেকে নাগরিকই নয়। ফলত আমরা বলছি প্রত্যেকজন বৈধ ভোটারকে তাদের ভোট দেওয়ার অধিকার সুরক্ষিত করতে হবে, তাদেরকে ভোট দিতে হবে। কোনোভাবেই
কোনোভাবেই যাতে হচ্ছে যে কোনো বৈধ ভোটার ভোট না দিতে পারে এরকম পরিস্থিতি না হয়, এবং কোনোভাবে এটাকে নাগরিকত্বের সাথে জোড়া যাবে না। ফলত এই হিংসা হানাহানির রাজনীতির বিরুদ্ধে, এই ঘৃণার রাজনীতির বিরুদ্ধে আমরা বামপন্থীরা, আমার দল ভালোবাসার রাজনীতি করতে চাই, এবং সেই ভালোবাসার রাজনীতি আসলে হচ্ছে যে মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছে, এবং বালিগঞ্জের মানুষও সেই ভালোবাসার রাজনীতির পক্ষেই দাঁড়াচ্ছে। ফলত আগামী দিনে সেই ভালোবাসার রাজনীতি নিয়েই আমরা জয়ী হব। আপনি আশা রাখছেন জয়ী হবেন, কিন্তু প্রত্যেকবারই দেখা যাচ্ছে মাঠে নেমে সিপিআইএমের ফলাফল মানুষ সেখানে সবসময় সাপোর্ট করছেন, কিন্তু ভোটের যখন রেজাল্টটা সামনে আসে তখন আর সেরকমভাবে ফলাফল পাওয়া যায় না। অনেক সময় বিজেপিরা মন্তব্য করছেন যে আমাদের ভোট না দিলেও আমরা জিতে যাব, এগুলো নিয়ে কি বলবেন? দেখুন, বামপন্থীরা শূন্য হওয়া সত্ত্বেও এই তৃণমূল আর বিজেপির মাথার ব্যথার কারণ সেই বামপন্থীরাই। মিডিয়াতে থেকে শুরু করে তাদের প্রত্যেকটা বাইরে শুধু বামপন্থীদের আলোচনাই হয়, এবং বামপন্থীদেরকে আসলে তারা ভয় পায়। বামপন্থী আমাদের রুটি রুজির কথা বলে, বামপন্থী আমাদের ভাতের লড়াইয়ের কথা বলে, জাতের লড়াইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে। ফলত বামপন্থীদের শূন্যদশা কাটবে, এবং সেই শূন্যদশা কাটিয়ে এই সরকারের পা টলিয়ে দেওয়ার জন্য বামপন্থীরা যথেষ্ট। ফলত সেটা চলবে এবং বামপন্থীরা জিতবে, আমার দল জিতবে, লাল ঝান্ডাটা জিতবে।